সময়টা তখন মাগরিবের ওয়াক্ত। বলা হয় এই সময় বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে নেই, কেননা সেই সময় শয়তানের উপস্থিতি বেড়ে যায়। ইন্দোনেশিয়ার এক গ্রামে সূর্য ডোবার আগে বাচ্চাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়, কেননা মাগরিবের সময় যদি কোনো বাচ্চা কাউকে নিয়ে গীবত করে বা কাউকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে উম্মে সিবিয়ান নামে এক ভয়ানক শয়তান তাকে বশ করে ফেলে। আর তারপর থেকে শুরু হয় এক অমানবিক আতঙ্ক। রিসেন্টলি মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত ও লোককাহিনী মিশ্রণে ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্তু মাগরিব। তো কেমন আছো আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমি অপু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ছিলে। তাছাড়া যা যা আজকের মুভির মূল গল্পে। সময়টা তখন মাগরিবের ওয়াক্ত। ঘনবৃষ্টির মাঝে জ্যোতিষ নামের একটা ছেলে কিছু একটার বয়ে দৌড়াতে দৌড়াতে ভুট্টা ক্ষেতের মাঝে আশ্রয় নেয়। হাঁপাতে হাঁপাতে তার মুখ থেকে একটাই শব্দ বের হচ্ছে, সাহায্য করো, দয়া করে কেউ আমাকে সাহায্য করো। তখনই সেখানে সে এক ভয়ানক ছায়ামূর্তিকে দেখতে পায়। হামাগুড়ি দিয়ে পালাতে গেলে ওভাবটি মাটি থেকে বেরিয়ে আসে এবং তাকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলে। তখনই শোনা যায় তার এক বিকট চিৎকার। তারপর আমরা ইন্দোনেশিয়ার একটা ছোট্ট গ্রাম দেখতে পাই। সেখানে একটা মাদ্রাসায় একজন শিক্ষক ছাত্রদেরকে বলছেন তারা যেন কোনোভাবে মাগরিবের ওয়াক্তের সময় ঘর থেকে বের না হয় এবং কাউকে নিয়ে ঠাট্টা তামাশা না করে, কেননা সেই সময়ে শয়তানের আনাগোনা বেড়ে যায়। তাই এই সময় নামাজ পড়া তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলে। আর এইটা আমাদের নবীজির আদেশ। তারপর আমরা উলান এবং ইয়োগা নামের দুই কিশোর বয়সী ছেলেমেয়েকে দেখতে পাই। সম্পর্কে তারা একে অপরের চাচাতো ভাই বোন। ইয়োগর মা বাবা মারা যাওয়ার পর থেকে উলানের মা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে, তবে তাদের দুইজনের তেমন একটা জমে ওঠে না। তো ইয়োগো বন্ধুদের সাথে আজকে ফুটবল খেলতে যাবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে উলানকে যাওয়ার জন্য বললে সে বলে তার অনলাইনে অনেক কাজ আছে, তাই সে যেতে পারবে না। তাছাড়া তার এইসব ভালো লাগে না। এরই মাঝে ইয়োগর বাকি সব বন্ধু একটা ব্যান নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়। মাকে বিদায় জানিয়ে ইয়োগো বেনে উঠে রওনা হয় মাঠে যাওয়ার উদ্দেশ্যে। রুমে গিয়ে ঢুকলে উনানের মা দেখতে পায় ইয়োগো ভুলবশত তার পানের তুলটি ফেলে রেখে গিয়েছে, তাই উলানকে সেটা দিয়ে আসতে বলে। তবে উলান বলে সে তার স্কলারশিপের জন্য আবেদন করছে অনলাইনে আবেদন করছে, তাই সে এখন যেতে পারবে না। মা তখন তার পকেট খরচের টাকা বাড়িয়ে দিবে বলতেই সে এক কথায় রাজি হয়ে যায়। মাঠে ইয়োগকে পানি বোতলটা দিয়ে সে এক কোণে বসে ফোন টিপতে ব্যস্ত হয়ে পড়ে। আর এইদিকে খেলার মাঠ থেকে একটা ছেলে উলানকে দেখে ইমপ্রেস হয়ে যায়। তখনই এগেন্স্ট টিমের একটা ছেলে তাকে ইনজুরি করে ফেলে, তাই তার বদলিতে ইয়োগকে মাটি নামানো হয়। তার নাম দেব। দেব মাঠ থেকে বেরিয়ে উলানের পাশে বসে তাকে ফোটানোর আপ্রাণ চেষ্টা করে, তবে বন্ধুদের কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। মাঠে ইয়োগো অনেক ভালোই খেলছিল, তবে ঠিকমতো পাস না দেওয়ার কারণে তারা ম্যাচটা হেরে যায়। ম্যাচ শেষ হতে না হতেই তার টিমের একটা ছেলে তাকে মারতে শুরু করে, কেননা ইয়োগো কাউকে বল পাস না দিয়ে একা একাই মেসি হওয়ার চেষ্টা করছিল। তবে ইয়োগোকে মারতেই তার বাকি বন্ধুরা এসে তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। অবশেষে কোচ এসে ঝগড়া সারিয়ে দিলে ততক্ষণে সন্ধ্যা নেমে আসে, তাই তারা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। দূর থেকে একজন কোচ তাদেরকে বলে তারা যেন মাগরিবের নামাজটা পড়ে যায়, তবে তারা কোচকে জানায় বাইরে গিয়ে নামাজ পড়ে নিবে। এইটা বলে তারা সেখান থেকে রওনা হয়। তারপর আমরা আদি নামের একটা ছেলেকে চায়ের দোকান থেকে বেরোতে দেখি। তখনই পাশ থেকে একজন লোক তাকে বাইরে বের হওয়ার জন্য নিষেধ করে, কেননা তাদের মতে আলো যখন ফুরিয়ে অন্ধকার নামে তখন শয়তান ও অশুভ আত্মার উপস্থিতি বেড়ে যায়। তবে আদি বাইরে এসে আকাশের দিকে তাকালে তার কাছে আকাশটা আজকে অনেকটা ভিন্ন মনে হয়, যেন সেটা কোনো এক অশুভ ইঙ্গিত দিচ্ছে। যাওয়ার পথে উলান ড্রাইভারকে বলে আজকে ইয়োগোর কারণে ম্যাচটা তারা সবাই হেরে গিয়েছে, সবকিছুতেই হিরো হতে গিয়ে জিরো হয়ে যায়, তাকে আমার একেবারেই সহ্য হয় না, সে মরে গেলেই ভালো। তবে ড্রাইভার তাকে শান্ত করে বলে এতে তার কোনো দোষ নেই, খেলা হচ্ছে হার জিতের ব্যাপার। এইদিকে ইয়োগোর বন্ধুরা মিলে ঝগড়ার বিষয়ে বলা বলি করছিল এবং তারা ছেলেটিকে নিয়ে গালাগালি করতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে ওঠে কালকে স্কুলে গিয়ে আমি ওর দুই ঠ্যাং ভেঙে ফেলবো। তখনই আচমকা তাদের গাড়ির সামনে একটা ছেলে এসে দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভার তাকে হিট করে। বাইরে এসে চেক করলে দেখে সে আর বেঁচে নেই। সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে বিষয়টা জানায়। বাকি বন্ধুরা মিলে তার লাশটিকে
কলাপাতা দিয়ে ডেকে রাখে। উলান এইসব দেখে বয়ে গাড়ির ভিতরে গিয়ে বসলে জঙ্গল থেকে কারোর ফিসফিসানি শব্দ শুনতে পায়। আশপাশটা চেক করলে দেখে মৃত লোকটি ইশারা তাকে ডাকছে। আর উলান তার ডাকে মনোমুগ্ধ হয়ে তার পিছন পিছন জঙ্গলে হাঁটতে শুরু করে। এদিকে ইয়োগো গাড়িতে উলানকে খুঁজে না পেয়ে বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করে। উলান জঙ্গলের কিছুটা ভিতরে ঢুকলে সে স্বজ্ঞানে ফিরে আসে। আর তখনই এক অশুভ আত্মা তাকে পজেস্ট করে ফেলে। বাকিরা আলাদা আলাদা হয়ে উলানকে খুঁজতে শুরু করলে ইন্দ্র একটা জায়গায় একটা বিকৃত চেহারা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইয়োগো জঙ্গলে কিছুটা ভিতরে ঢুকলে জুপের আড়ালে কাউকে বসে কান্না করতে দেখে। এদিকে তবে পলক ফেলতেই সেখানে সে আর কাউকেই দেখতে পায় না। উলান পজেস্ট অবস্থায় ইয়োগোকে পিছন থেকে মারতেই যাবে, তখনই ড্রাইভার এসে তাকে বাঁচিয়ে ফেলে এবং উলান সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাড়ি আসার পর থেকে উলান একেবারেই চুপ, কারোর সাথে কোনো কথা নেই। উলানের মা মনে করে হয়তোবা জঙ্গলে কোনো কিছু দেখে সে বয়ের মধ্যে রয়েছে, তাই তাকে রেস্ট করতে বলে। এদিকে উলান এবং ইয়োগোকে খুঁজে পাওয়া গেলেও বাকি 6টা বাচ্চা নিখোঁজ। তারা আর জঙ্গল থেকে বাড়ি ফিরেনি। তাই পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে আসলে সেখানে আদি নামের ছেলেটা উপস্থিত হয় এবং পুরো ঘটনা একজন লোকের কাছ থেকে জানতে পারে। আদি এইসবের মাঝে মৃত ছেলেটির গলায় একটা কালো দাগ দেখতে পায়। এই ছেলেটিকে সে অনেক আগে থেকেই চিনত, যে কিনা 20 বছর আগে এমনই এক সন্ধ্যায় গায়েব হয়ে গিয়েছিল। আর এই ছেলেটার অন্য কেউ নয়, বরং মুভি শুরুতে যে ছেলেকে আমরা দৌড়াতে দেখেছিলাম সেই। তো আদি এইসব বিষয় তার মেয়ে ফ্রেন্ড আয়ুকে কল করে জানায়। তবে আয়ু জানায়, তুমি আর এটা নিয়ে কতদিন পরে থাকবে? তোমার কি ইচ্ছে হয় না এসব বাদ দিয়ে ভালো করে জীবনটাকে উপভোগ করতে? কিন্তু আদি জানায়, এটা শেষ না জানা পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। তুমি আমার জন্য চিন্তা করো না, যেভাবে হোক আমাকে এর একটা সমাধান বের করতেই হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। এইটা বলে সে ফোন রেখে দেয়। এইদিকে ইয়োগো বন্ধুদের সাথে ফুটবল খেলতে সময় দেখে তার সকল বন্ধুদের মাথা উল্টো দিকে ঘুরে গিয়েছে। সাথে সাথে ঘুম ভাঙলে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন। তবে বয়ে তার গলা শুকিয়ে গেলে পানি আনতে কিচেনে চলে যায়। তখনই বাইরে থেকে কারোর ফিসফিসানি শব্দের সাথে বিড়ালের চিৎকারের শব্দ শুনতে পায়। ধীর পায়ে দরজা খুললে দেখে উলান একটা বিড়ালকে নৃশংসভাবে হত্যা করেছে। আর তখনই সে পিছনে ফিরে তাকাতেই ইয়োগো বয়ে দরজা লাগিয়ে দেয়। তবে ইয়োগো পিছনে ফিরলে দেখে উলান ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তবে উলান হাতে একটা ছুরি নিয়ে তার দিকে দিয়ে আসে। ইয়োগো বয়ে চিৎকার দিয়ে উঠলে উলানের মা এসে তাকে শান্ত করে। ইয়োগো সাথে সাথে উলানের রুমটা চেক করলে দেখে উলান তার রুমে শুয়ে আছে। সে মনে করে হয়তোবা এসব কিছু তার ভ্রম। তবে আমরা দেখতে পাই উলানের হাতে রয়েছে রক্তের ছাপ। পরের দিন ইয়োগো নাস্তা করতে গেলে উলানকে দেখে তার রাতের কথা মনে পড়ে যায়। ইয়োগো এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখানেই তার প্যান্টে হিসু করে দেয়। এইদিকে বাকি 6টা বাচ্চাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই গ্রামের কয়েকজন মিলে তাদেরকে জঙ্গলে খুঁজতে থাকলে একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো ছিন্ন ভিন্ন মাংসের টুকরো দেখতে পায়। প্রথম দেখাতে সেগুলোকে মানুষ ভাবলেও পরবর্তীতে বুঝতে পারে এগুলো বিড়ালের ছিন্ন ভিন্ন দেহ। ইয়োগো স্কুলে গিয়ে পৌঁছালে আনাস নামের ছেলেটা তাকে মারতে শুরু করে, কেননা সেই দিনের ঝগড়ার পর থেকে তার বন্ধুরা নিখোঁজ। সে ভাবে হয়তো ইয়োগো তাদেরকে ঘুম করে ফেলেছে। এইসব নিয়ে দুজনের দ্বন্দ্ব শুরু হলে এক পর্যায়ে সেখানে উলান চলে আসে এবং অদ্ভুত ভঙ্গিতে বলতে থাকে, আজকের মাগরিবের ওয়াক্তে বাকি বাচ্চাদের মতো তোমাদেরকেও সে তুলে নিয়ে যাবে। তার কাছ থেকে কেউই রেহাই পাবে না। ক্লাসে আসলে তাদেরকে হারিয়ে যাওয়া বাচ্চাদের জন্য প্রে করতে বলেন। তবে ইয়োগো লক্ষ্য করে উলান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভয়ানক ভঙ্গিতে হাসছে। ক্লাস শেষে আনাস তার বন্ধুর সাথে দেবকে নিয়ে বলাবলি করছিল, কেননা দেব তাদের বন্ধু হয়েও সবসময় ইয়োগোর সাইড নিয়ে কথা বলতো। তাদের এইসব কথা দেব আড়ি শুনতে পায়। আনাস ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলে আয়নায় এক বৃদ্ধ মহিলার অভাবকে দেখতে পায়। পিছনে ফিরে তাকাতেই সেখানে আর কেউ নেই। তাই আবারও মুখ দিতে শুরু করলে চোখের নিমিষেই উলান এসে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়ে। আনাস তাকে বাইরে থেকে ডাকতে থাকলে আচমকা সে তার সামনে চলে আসে। হাতে দাঁড়ালো ছুরি নিয়ে এসে তাকে বলতে থাকে, চলো খেলি, চলো না আমরা খেলি। আর তখনই সে তার দিকে দিয়ে আসে।
আনাস বইয়ে চিৎকার দিয়ে উঠলে দেব এসে তাকে শান্ত করে। স্কুল ছুটির পর তারা দুইজন ইয়োগোকে বিষয়টা জানায়। ইয়োগো তাদের কথা একমত, কেননা সেদিনের পর থেকে উলান একেবারে বদলে গিয়েছে। এদিকে আদি গাড়িতে বসে বসে গ্রামে সেই বাচ্চাদের নিখোঁজ হওয়ার ব্যাপারটা দেখছিল। তারই সাথে সে বিড়ালগুলোর মর্মান্তিক হত্যার নিউজ শুনতে পেয়ে সাথে সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তিন বন্ধু মিলে গল্প করতে করতে একটা জায়গায় অনেক মানুষের ভিড় দেখতে পায়। তাই তারাও সেখানে গিয়ে উপস্থিত হলে একটা বিড়ালের ছিন্নভিন্ন লাশ চোখে পড়ে। গ্রামের সকল মানুষ এক জায়গায় জড়ো হয়ে বিষয়টা পর্যবেক্ষণ করতে শুরু করেছে। ইয়োগো এই বিড়ালটিকে দেখে মনে পড়ে যায় সেই রাতের কথা, যেখানে উলানকে সে বিড়াল হত্যা করতে দেখেছিল। তাই সাথে সাথে বাড়ি আসতে দেখে উলান রুমের ভিতরে শুয়ে আছে। মা এসে জানায় স্কুল ছুটির পর সে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। ইয়োগো এখন অনেকটা ক্লান্ত। পাশের রুমে গিয়ে সোফায় বিশ্রাম নিতেই সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে দেখে উলান তার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। উলানের মা ইয়োগোকে তাদের কোনো এক প্রতিবেশীর বাসায় কিছু জিনিস দিয়ে আসতে বলেন। তবে যাওয়ার সময় উলান অদ্ভুত ভঙ্গিতে ইয়োগোকে বলে, তুমি দেরি করো না, সন্ধ্যার আগে বাড়ি চলে এসো। অবশেষে ইয়োগো তার চাচার সাথে বাইকে করে রওনা হয়। এইদিকে গ্রামের সবাই এখন সন্ধ্যা নামার আগে তাদের বাচ্চাদেরকে যার যার বাড়ির ভিতরে বন্দি করে রাখতে শুরু করেছে, কেননা বাকি স্বজন বাচ্চাদেরকে এখন অবধি পাওয়া যায়নি। আনাস্তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার বন্ধু অনন্তকে কল করে বলতে শুরু করে। সে বলে, উলান বলেছে বাকি বাচ্চাদের মতো কেউ একজন এসে আমাদেরকেও তুলে নিয়ে যাবে, তাও ঠিক সন্ধ্যাবেলায়। তবে অনন্ত এইসবে বিশ্বাস করে না। সে বলে, যে আসার আসো, আমি এইসবে ভয় পাই না। কথাবার্তার মাঝে হঠাৎ অনন্ত ঘরের দরজায় কটকট শব্দ শুনতে পায়। দরজা খুলে চেক করলে সেখানে কেউ নেই। তাই আবার দরজা বন্ধ করে রুমে গেলে দেখে সামনে তার বন্ধু ইন্দ্র দাঁড়িয়ে আছে। সাথে পিছনে তার বাকি 5 বন্ধুদেরকে দেখা যায়, যারা কিনা জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল। পিছনে ফিরতেই তারা সবাই তার উপর হামলা করে। আনাস অনন্তকে কোলে না পেয়ে সে দেবকে কল করে। দেব নামাজরত অবস্থায় তার কল রিসিভ করতে পারে না। তখনই আনাস ঘরের ভিতরে কারোর উপস্থিতি টের পায়। কিছুটা সামনে এগোতেই দেখে দরজায় এন্দ্র দাঁড়িয়ে আছে। তারই সাথে ঘরের ভিতরে তার সকল মিসিং হওয়া বন্ধু তার উপর আক্রমণ করে। দেব নামাজ শেষ করে কল রিসিভ করলে আনাসের চিৎকারের শব্দ শুনতে পায়। তাই সে আনাসের বাড়ির দিকে আসতে শুরু করে। পথে দেখা হয় ইয়োগোর সাথে। দেব ইয়োগোকে বিষয়টা জানায়। সাথে সাথে দুই বন্ধু মিলে গ্রামের সরু পথ দিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। তবে কিছু দূর যেতেই দেখে তাদের সমস্ত বন্ধু তাদেরকে মারার জন্য জড়ো হয়েছে। এক একজনের হাতে রয়েছে ধারালো সব অস্ত্র। সবাই মিলে তাদের উপর আক্রমণ করতে শুরু করলে তারা দুইজন নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। পিছনে ছেলেগুলো জম্বিদের মতো তাদের পিছু পিছু দাওয়া করতে শুরু করে এবং পথে যাকেই পাচ্ছে তাদের সবাইকে কুপিয়ে হত্যা করতে শুরু করে। পালাতে পালাতে একটা জায়গায় আদি এসে তাদের দুইজনকে উদ্ধার করে। সেখানে উপস্থিত হয় উলান, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই বিকৃত অবয়ব। আমরা বুঝতে পারি আনাসের সাথে ঠিক কি হবে। আদি তাদের দুইজনকে একটা নির্জন জায়গায় নিয়ে এসে বলে, আচ্ছা, তোমরা সেই দিন এমন কি করেছিলে বা বলেছিলে যে এইসবের সূত্রপাত হয়েছে? তারা জানা তেমন কিছু না, শুধু পথে যাওয়ার সময় তারা তাদের বন্দুককে নিয়ে গালিগালাজ করেছিল। আদি বলে, তোমাদের এই সময়ে গালিগালাজ করা একেবারেই ঠিক হয়নি। এবং সে আবার ফিরে এসেছে, আর সে গ্রামের সকল বাচ্চাদেরকে একে একে মেরে ফেলবে। তার নাম হচ্ছে উম্মে সিবিয়ান, আর সে হচ্ছে এক অশুভ জিন। তারপর আদি তাদেরকে 20 বছর আগের একটা ঘটনা বলতে শুরু করে। 20 বছর আগে তার এক বন্ধু মাগরিবের ওয়াক্তের সময় তার শিক্ষককে নিয়ে কটূক্তি করেছিল। তারপর শয়তান তার বেস্ট ফ্রেন্ডকে পজেস্ট করে গ্রামের সকল বাচ্চাদেরকে হত্যা করতে শুরু করে এবং শেষে সে নিজেকে হত্যা করার পর সবকিছু স্বাভাবিক হয়েছিল। দেব বলে, আচ্ছা, তুমি কোন গ্রাম থেকে এসেছো? আদি জানায়, জাতিচাচার থেকে। পরের দিন ইয়োগোকে উলানের মা কল করে জানান তার সকল বন্ধুকে কেউ একজন একসাথে মেরে ফেলেছে। এটা শুনে তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তাদের কান্না দেখে আদি সেই গ্রামে উপস্থিত হয়। গ্রামের সকলে মিলে মরে যাওয়া লাশগুলোকে দাফন কাফন করে কবর দেওয়া হচ্ছে। তখনই আদি নজর যায় উলানের দিকে। এক দেখাতেই সে বুঝে যায় ও ব্যক্তি উলানকে পজেস্ট করে এইসব করাচ্ছে। উলানও তাকে দেখতে পেয়ে
চোখের নিমিষেই তার কাছে চলে আসে, কেননা উলানের ভিতর থাকা অভাবটি আদিকে অনেক আগে থেকেই চিনত। কাছে এসে আদির কাছ থেকে জানতে চায় যে সে এখানে কেন এসেছে, বাচ্চাদেরকে বাঁচাতে নাকি নিজেকে আত্মসমর্পণ করতে। তবে আদি তাকে হুমকি দিয়ে বলে, আমি তোকে শেষ করার জন্য এসেছি, তোকে না মারা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। উলান তার জবাবে বলে যদি সে তাকে মারতে না পারে তাহলে সে গ্রামের সকল বাচ্চাদেরকে একসাথে এই জায়গায় এনে মেরে ফেলবে। এইটা বলে সে চলে যায়। আদি সেখান থেকে ইয়োগো আর দেবর কাছে চলে আসে, আর তাদের দুজনের হাতে কয়েকটা তাবিজ দিয়ে বলে এগুলো যেন তারা উলানের ঘরের চারিপাশে লাগিয়ে দেয়, তারপর সঠিক সময়ে সে সেখানে উপস্থিত হবে। তার কথা মতো ইয়োগো এবং দেব বাড়িতে এসে ঘরের চারিপাশে তাবিজ ঝুলিয়ে দিতে শুরু করে। তখনই বাইরে থেকে উলান এবং উলানের মা ঘরের ভিতর প্রবেশ করে। উলান ঘরের ভিতরে তাবিজ ঝুলে থাকতে দেখে তার সমস্ত শরীরে জ্বালাপোড়া করতে শুরু করে, যার কারণে সে ভয়ানক এক চিৎকার দিয়ে উঠে। সাথে সাথে আদি এসে তার মাথায় হাত দিয়ে কিছু দোয়া কালাম পড়তে থাকে। তবে উলানের চিৎকারের শব্দ শুনতে পেয়ে সেই সিকিউরিটি গার্ড এসে আদিকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেয়। তারা ভাবে হয়তো বা আদি হচ্ছে সেই সকল বাচ্চাদের খুনি, আর এখন সে উলানকে মারতে এসেছে। আদি বুঝতে পারে এইসব ছিল উলানের ভিতরে থাকা দুষ্ট জিনের চাল, তাই ইয়োগা এবং দেবকে সেখান থেকে পালাতে বলে। তারা দুইজন সেখান থেকে পালিয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরই মাঝে পুরো গ্রামবাসী এই খবর জানতে পেরে গিয়েছিল, তাই যার যার সন্তানকে ঘরের ভিতরে রেখে খুনিকে দেখতে উলানের বাড়িতে জড়ো হয়। সেখানে গিয়ে তারা বলা বলি করতে থাকে অপরাধীকে পুলিশের হাতে তুলে না দিয়ে ঘরের বাইরে নিয়ে আসা হোক, তারা সবাই মিলে তার একটা সাহায্য করবে। এদিকে উলান মসজিদে ঢুকে মসজিদের ইমামকে পিছন থেকে মেরে অজ্ঞান করে ফেলে এবং মসজিদের মাইকে এসে সকল বাচ্চাদের উদ্দেশ্যে ডাকতে শুরু করে। তার এই আওয়াজ শুনে গ্রামের সকল বাচ্চারা মনোমুগ্ধ হয়ে একসাথে ঘর থেকে বেরিয়ে আসে। কেউ তাদেরকে কোনোভাবে আর আটকাতে পারছে না। আদি বারবার বলতে থাকে দয়া করে আমাকে যেতে দাও, না হয় উম্মে সিফিয়ান গ্রামের সকল বাচ্চাদেরকে মেরে ফেলবে। তবে কে শুনে কার কথা। কিছুক্ষণ পর সেখানে জম্বিদের মতো ছেলেগুলো তাদের দিকে দিয়ে আসে, সাথে সাথে তারা দরজা লাগিয়ে দেয়। অবশেষে আদি অনেক আকুত মিনতির পর সিকিউরিটি গার্ড তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। বাইরে সেই পজের ছেলেগুলো দরজা ভেঙে দাঁড়ালো অস্ত্র দিয়ে চারজনের উপর আক্রমণ করতে শুরু করে। আদি কোনো মতে পালিয়ে চলে যায় সেই কবরস্থানে, যেখানে শয়তানরা বাচ্চাদেরকে মারার কথা বলেছিল। এইদিকে ভিতরে তারা তিনজন জম্বি বাচ্চাদের সঙ্গে ফাইট করতে ব্যস্ত। আদি সেখানে গিয়ে দেখে গ্রামের সকল বাচ্চারা পজেস্ট অবস্থায় কবরস্থানে জড়ো হয়েছে। উম্মে সিফিয়ান উলানের মাথায় হাত দিয়ে তাদেরকে কন্ট্রোলে রাখছে। তখনই আদি শয়তানকে বলে আমি তোমাকে শক্তিতে কখনো হারাতে পারবো না, তবে দয়া করে তুমি এই নিষ্পাপ বাচ্চাটিকে ছেড়ে দাও, আর বিনিময়ে আমি আমার নিজের আত্মাকে চিরজীবনের জন্য তোমার কাছে সঁপে দিব। তার এই কথা শুনে উম্মে সিফিয়ান তার কথায় রাজি হয় এবং উলানের শরীর ছেড়ে আদির শরীরে প্রবেশ করে। তবে শয়তানটি আদির শরীরে প্রবেশ করতে সে নিজেকে কিছুটা সজ্ঞানে রেখে আজান দিতে শুরু করে। আজানের ধ্বনিতে উম্মে সিফিয়ান ছটফট করতে আরম্ভ করে। এক পর্যায়ে আজানের শব্দ সহ্য করতে না পেরে উম্মে সিফিয়ানের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং সাথে সাথে আদি নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলে। তারই সাথে সকল বাচ্চারা আবার স্বাভাবিক হয়ে ওঠে। আদির মৃত্যুর পর তার বেস্ট ফ্রেন্ড আয়ু এই গ্রামে উপস্থিত হয়। আদি তার ফ্রেন্ডকে শেষ চিঠি দিয়ে বলে যখন তুমি এই চিঠিটা পড়বে হয়তোবা আমি আর থাকবো না, তবে আমার অনুপস্থিতিতে এই অশুভ আত্মা কারোর কোনো ক্ষতি করতে পারবে না, আর এটা ছিল আমার শেষ উপায়। তোমাকে অনেক ধন্যবাদ, কেননা তুমি সবসময় আমার পাশে ছিলে। আয়ু দেখতে পায় আদিকে গ্রামের সবাই ফুল ছিটিয়ে সম্মান জানাচ্ছে। আর এখানেই শেষ হয় ওয়াক্তু মাগরিব 2 এর গল্প। তো কেমন লাগলো আজকের মুভি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য এক ভিডিওতে।